ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর ছোট ছেলে সঞ্জয় গান্ধী প্রচণ্ড পরাক্রমশালী নেতা। সঞ্জয়ের এতটাই প্রতাপ ছিল যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূলত তিনি মাকে পরামর্শ দিতেন। একবার এই সঞ্জয় গান্ধী বম্বেতে তার লোক মারফত কিশোর কুমারকে বলে পাঠালেন একটি অনুষ্ঠানে তাকে গান গাইতে হবে, তবে গাইবার জন্য কোনো পারিশ্রমিক পাবেন না। সঞ্জয় সেই দূতকে কিশোর বললেন, সমাজসেবামূলক কাজকর্ম ছাড়া আমি বিনা পয়সায় তো কোথাও গাই না। আপনি মিস্টার সঞ্জয় গান্ধীকে বলবেন এ ব্যাপারে তিনি যেন সরাসরি আমার সঙ্গে কথা বলেন। সঞ্জয় ফোন করেন কিশোর কুমারকে, বলেছিলেন, মিস্টার গাঙ্গুলি, আমার একটা অনুষ্ঠানে আপনাকে গাইতে হবে, তবে আপনাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনাকে ফ্রি গেয়ে দিতে হবে। কিশোর কুমার বললেন, মিস্টার গান্ধী, যেহেতু আপনার অনুষ্ঠান, আমার পারিশ্রমিক কিছুটা কম করতে পারি, কিন্তু বিনা পয়সায় আমি গাইতে পারবো না। সঞ্জয় ভাবতেও পারেননি যেখানে তিনি স্বয়ং ফোন করেছেন কিশোর কুমার তার কাছে টাকা চাইবেন। বরং এই কথাই ভেবেছিলেন তার ফোন পাওয়া মাত্রই কিশোর কুমার বিনা পারিশ্রমিকেই সানন্দে গান গাইতে রাজি হয়ে যাবেন। সঞ্জয় কিশোর কুমারকে চিনতে ভুল করেছিলেন। পারিশ্রমিক চাইবার জন্যেই ফোনে কিশোর কুমারকে ধমকে ওঠেন সঞ্জয় গান্ধী। বলেন, আপনাকে পয়সা দিয়ে আমি অনুষ্ঠান করব? এ কথা ভাবলেন কি করে? কার সঙ্গে আপনি কথা বলছেন একটু ভেবে দেখুন। সঞ্জয়ের এই হুঁশিয়ারি শোনার পরেও কিশোর কুমার তার সিদ্ধান্ত থেকে এতটুকু সরে আসেননি। সঞ্জয় ফোনেই বলেছিলেন, আমি ফোন করার পরেও এই যে আপনি গাইতে রাজি হলেন না, এর ফল ভালো হবে না, এজন্য আপনাকে ভুগতে হবে। কিশোর কুমার সঞ্জয়ের সাবধানবাণী শুনে কিছুই বলেননি। ফোন ছাড়ার আগে শুধু বলেছিলেন, ঈশ্বর আমার ভরসা, তিনি রাখলে থাকব, মারলে মরব। আর কোটি কোটি মানুষ যারা আমাদের গান পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাদের স্নেহ ভালোবাসা আমার চলার পাথেও। এরপর গোটা ব্যাপারটাকে সঞ্জয় রীতিমতো প্রেস্টিজ ইস্যু করে নেন। তার কথার অবাধ্য হওয়া মানে ভয়ঙ্কর শাস্তির খাড়া মাথার ওপর নেমে আসা। সঞ্জয়ের নির্দেশে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারক মন্ত্রক থেকে আকাশবাণীতে নোটিশ গেল, বিবিধ ভারতী অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া কোনো হিন্দি গান বাজানো যাবে না। রেডিও তাকে পুরোপুরি বয়কট করল। কিশোর কুমার তখন জনপ্রিয়তার তুঙ্গে, বিবিধ ভারতী খুললেই তার গান। রাতারাতি কিশোর কুমারের গান বিবিধ ভারতীতে ব্যান হয়ে গেল। গোড়ায় কয়েকদিন বিবিধ ভারতীর লক্ষ লক্ষ শ্রোতা ভেবেছিলেন এমনিই কিশোর কুমারের গান তারা শুনতে পাচ্ছেন না। আসল ব্যাপারটা তখনও কেউ জানতে পারেননি। পরে জানাজানি হলো সঞ্জয় গান্ধীর নির্দেশে রেডিওতে কিশোর কুমারের গান আর বাজানো যাবে না। তখন তো টিভি চ্যানেলগুলো এত রমরমা ছিল না, রেডিওর ওপরেই নির্ভরশীল ছিলেন গায়ক গায়িকা শ্রোতা সকলেই। সঞ্জয় গান্ধী এইরকম একটা কাণ্ড করতে পারেন একথা স্বপ্নেও ভাবতে পারেননি কিশোর কুমার। এই ঘটনায় প্রচণ্ড শক পেয়েছিলেন তিনি। আর একথাও সত্যি, বিবিধ ভারতীর মাধ্যমে অসংখ্য শ্রোতা যে তার গান শুনতে পাচ্ছেন না, গায়ক হিসেবে এটা কম যন্ত্রণার ব্যাপার ছিল না কিশোর কুমারের কাছে। সঞ্জয় গান্ধীর প্রতিশোধমূলক আচরণ তাকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। শিল্পীদের স্বাধীনতা বলে কি কিছু নেই? সরকারি খবরদারি কি শেষ কথা? কিশোরবিহীন বিবিধ ভারতী অচিরেই ম্যারম্যারে হয়ে ওঠে। বিবিধ ভারতীর আয় কমে যায়। এদিকে কিশোরের ঘনিষ্ঠ লোকজন সঞ্জয় গান্ধীর সঙ্গে গোটা ব্যাপারটা মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন তাকে। কিশোর ভাঙবেন তবু মচকাবেন না। তিনি আত্মীয় বন্ধুদের মুখের ওপর বলে দেন এ ব্যাপারে আর কিছু বললে তিনি তাদের সঙ্গে সম্পর্কই রাখবেন না। এবার সঞ্জয় গান্ধী কিশোর কুমারকে হাতে মারতে না পেরে ভাতে মারার পরিকল্পনা করেন। কিশোর কুমার যাতে ফাংশন করতে না পারেন সেই জন্য নানানভাবে চেষ্টা করতে লাগলেন সঞ্জয় গান্ধী। কেন্দ্রীয় আয়কর দপ্তরের লোক লাগিয়ে দেওয়া হলো কিশোর কুমারের পেছনে। আয়কর দপ্তর থেকে তার বাড়িতে নোটিশ গেল, কিশোর কুমারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ জানতে হবে। কিশোর কুমারকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সব ব্যবস্থায় পাকা করে রেখেছিলেন সঞ্জয় গান্ধী। আয়কর সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে দিয়ে কিশোর কুমারকে নাস্তানাবুদ করার সব রকম চেষ্টা করলেও সঞ্জয় গান্ধী শেষ পর্যন্ত তার পরিকল্পনায় সাফল্য লাভ করেননি। কিশোর কুমারের মতো বহু গুণে গুণান্বিত একজন কিংবদন্তি তুল্য ব্যক্তিত্বকে ইচ্ছাকৃত বেগ দিয়ে সঞ্জয় মানসিকভাবে কতখানি অপরাধবোধে ভুগেছিলেন সে কথা কেউ বলতে পারে না। এই নিয়ে সঞ্জয় গান্ধীকেও কেউ প্রশ্ন করারও সুযোগ পায়নি। বিমান দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যু আরও অনেক কিছুর মতোই এই প্রশ্নেরও যুক্তিগ্রাহ্য উত্তর পেতে দেয়নি আমাদের। আয়কর সংক্রান্ত এই ঝামেলায় গোড়ায় খানিকটা চিন্তিত হয়ে উঠলেও ক্রমশ ধৈর্য ধরে এর মোকাবিলা করতে পেরেছিলেন কিশোর। এ অবশ্যই তার এক বিরাট মানসিক জয়।
তবে কিশোরের এই দুর্দিনে ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন অশোক কুমার। যথাসময়ে আয়কর বাবদ তাঁর বকেয়া মেটাননি এই অভিযোগে কিশোর কুমারের বিরুদ্ধে সরকারি নোটিশ এসে পৌঁছয় গৌরীকুঞ্জের বাড়িতে। কিশোরের আয়কর যে কিছুটা বাকি ছিল তা নিয়ে দ্বিমত ছিল না ঠিকই, কিন্তু এইরকম অঙ্কের আয়কর হিন্দি ছবির অনেক প্রযোজক, শিল্পী বা গায়ক গায়িকা হামেশাই বাকি রাখেন। এমনকি এর থেকেও কয়েক গুণ বেশি টাকা আয়কর দপ্তরে বকেয়া রেখে বছরের পর বছর বুক ফুলিয়ে ঘুরে বেড়ান হিন্দি ছবির সঙ্গে যুক্ত অনেকেই। এদের তুলনায় কিশোর কুমারের আয়কর বাকি ছিল সামান্যই, কিন্তু আয়কর দপ্তরের অফিসাররা বেছে বেছে তাঁর পেছনেই লাগলেন। হঠাৎ সরকারি নোটিশ পেয়ে কিশোর কিন্তু অবাক হননি। এরকম কিছু যে ঘটতে পারে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। বিবিধ ভারতীতে গান বন্ধ করার পরেও তাকে সাহায্য করতে না পেরে সঞ্জয় গান্ধী যে নতুন করে মরণ কাপড় দেবেন সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না কিশোরের, বরং মনে মনে প্রস্তুত হয়েছিলেন নতুন কোনো ঝামেলার মুখোমুখি হওয়ার জন্য। কিশোর যখন আয়কর মিটিয়ে দেওয়ার সেই সরকারি নোটিশ পেলেন, তখন যে কোনো কারণেই হোক তার হাতে টাকা পয়সা বিশেষ ছিল না। বকেয়া টাকা পয়সা মেটানোর জন্য একটু সময় দিতে তিনি আয়কর দপ্তরকে লিখিতভাবে অনুরোধ জানান, কিন্তু আয়কর অফিসারেরা তার অনুরোধে সাড়া দেননি। কার অঙ্গুলি হেলনে একমাত্র কিশোর কুমারের বিরুদ্ধে এইসব কাণ্ড চলছিল, আশা করি তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে, সেই সময় কিশোর কুমারের অবস্থা হয়েছিল তাই। সঞ্জয় গান্ধীর বিরাগভাজন হওয়ার ভয়ে ইন্ডাস্ট্রির অনেকেই তখন কিশোরকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন। এইসব দেখে শুনে তিনি মনে মনে দুঃখ পেলেও কারও বিরুদ্ধে কখনো কোনো রকম উষ্মা প্রকাশ করেননি, বরং প্রচণ্ড আত্মবিশ্বাসকে সম্বল করে দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। সেই সময় কিশোর কুমার তার এক ঘনিষ্ঠ বন্ধুকে দুঃখ করে বলেছিলেন, মানুষ যে কতদূর বেঈমান হতে পারে আরও ভালোভাবে বুঝতে পারছি এখন। খোশ মেজাজে থাকলে কিশোর তার কাছের লোককে গল্প করতেন, জীবনে তো আর কম ঝামেলা আমার উপর দিয়ে যায়নি। মাঝে মাঝে একা বসে ভাবি এ সবই হয়তো ভগবানের আশীর্বাদ, কারণ এসব না ঘটলে সত্যিই আমি লোক চিনতে পারতাম না। লোক চেনার ক্ষমতা আমার একটু বেশি, সুযোগ সন্ধানীদের তাড়াতাড়ি চিনতে পারি। কিশোর কুমারের সঙ্গে অল্প কয়েকজন যারা ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন তারা বলেছেন মানুষ চেনার একটা অদ্ভুত ক্ষমতা ছিল তার। সঙ্গত কারণে কাউকে কাউকে এড়িয়ে চলতেন, ইচ্ছে করে সেই লোকটির সামনে এমন হাবভাব করতেন যে কিশোর কুমারকে পাগল ছাড়া কিছু মনে হতো না তার। এরপর লোকটি তাড়াতাড়ি বিদায় নিলে কিশোর আবার স্বাভাবিক। এতক্ষণ ইচ্ছে করে পাগলামির অভিনয় করতেন। কিশোর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, দুনিয়া কা নজর মে मैं পাগল হুঁ, লেকিন মেরি নজর মে দুনিয়া পাগল হ্যায়। বিপদের দিনে কিশোরের কাছ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিলেও তিনি আশ্চর্য হননি। তার মনে হয়েছিল এটাই স্বাভাবিক, কিন্তু গোদের ওপর বিষ ফোড়ার মতো সঠিক সময়ে আয়কর না মেটানোয় কেন্দ্রীয় সরকার তার ওপর এক বিরাট অঙ্কের পেনাল্টি ধার্য করেছিল। মূল ও পেনাল্টি সব মিলিয়ে বেশ মোটা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে জেনে কিশোর খুব চিন্তায় পড়ে গেলেন। কারো কাছ থেকে এমনি টাকা ধার করে অনেক বিপদ আপদ থেকেই হয়তো উদ্ধার পাওয়া যায়, কিন্তু আয়করের টাকা মেটাতে গেলে সাদা টাকা চাই। হোয়াইট মানি ছাড়া আয়কর দপ্তরের বকেয়া মেটানো যাবে না। কিশোর পড়লেন মহা মুশকিলে। রেকর্ডিং ও ফাংশন থেকে যে টাকা তুলবেন সে উপায়ও নেই, হাতে সময় ছিল না, আর ফাংশনে সাদা টাকা নয় কালো টাকারই যোগান বেশি। তাছাড়া আয়কর দপ্তর কিশোর কুমারের ওপর নতুন শর্ত চাপিয়ে দিয়েছিল, তার আয়ের উৎস সম্বন্ধে ওই দপ্তরকে নিয়মিতভাবে জানাতে হবে। তবুও কিশোর হয়তো সব সামলে উঠতে পারতেন, কিন্তু তাকে আরও একটু টাইট দেওয়ার জন্য হঠাৎ একদিন যুক্তিসঙ্গত কোনো কারণ না দেখিয়েই আগাম নোটিশ ছাড়া তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। ঠিক এইরকমই সময় অজস্র সমস্যা যখন অজগরের মতো পাকে পাকে জড়িয়ে ধরেছে কিশোরকে, অশোক কুমার এগিয়ে এলেন ভাইকে এই বিপদ থেকে উদ্ধার করতে। প্রয়োজনীয় টাকা তুলে দেন ভাইয়ের হাতে। সেই টাকা আয়কর দপ্তরের ঘরে জমা দিয়ে কিশোর কুমার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরপর আর আয়কর দপ্তরে কিছু বলার থাকতে পারে না। তারা সমস্ত রকম অভিযোগ থেকে কিশোর কুমারকে একরকম বাধ্য হয়েই মুক্তি দিলেন, কারণ তা না হলে কিশোর নির্ঘাত আদালতের শরণাপন্ন হতেন। অশোক কুমার বলেছিলেন, নিজের ছোট ভাই বলে বলছি না, আমাদের 3 ভাইয়ের মধ্যে কিশোরেরই আত্মসম্মান বোধ ছিল সবচেয়ে বেশি। একদম ছোটোবেলা থেকেই এই ব্যাপারটা ওর মধ্যে আমি লক্ষ্য করেছি। নিজের ভুল হলে আলাদা কথা, নয়তো কারো কাছে কিশোর মাথা নত করতো না। ইনকাম ট্যাক্স নিয়ে ওর ওই বিপদের সময়ও আমার কাছে টাকা চাইতে আসেনি, নিজের দাদার কাছেও টাকা চাইতে তার এত আপত্তি। তাতেই বোঝা যায় মানুষটা কেমন ছিল। আমি কিশোরকে তখন বললাম, তুই আমার কাছে টাকা চাইতে এত কিন্তু কিন্তু করছিস কেন? তোর যা দরকার আমার কাছ থেকে নে এখন, পরে শোধ করে দিস। আমার কথা শুনেছিল। ইনকাম ট্যাক্সের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই
আমার পুরো টাকা শোধ করে দেয়। সঞ্জয় গান্ধীর কোনো রকম চাপের কাছে যে কিশোর কুমার নথি স্বীকার করেননি, এটা স্বার্থপর ও মোষ সাহেবী মনোভাবাসম্পন্ন মানুষে ভরা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে রীতিমতো চপেটাঘাত। সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিশোর কুমার। অদম্য জেদ ও লড়াই করার মানসিকতার পাশাপাশি একটা কোমল মনও ছিল তাঁর। অন্যায়ের বিরুদ্ধে যেমন ফুঁসে উঠতেন, কারো মধ্যে এতটুকু গুণ দেখলে তার কদর করতেও ভুলতেন না। পঞ্চমুখে প্রশংসা করতেন সেই গুণী মানুষটির। এসব ক্ষেত্রে কেউ কোনোদিন কার্পণ্য করতে দেখেনি কিশোর কুমারকে। আসল কথা, গুণীর কদর করতে জানে। নমস্কার।